এই লকেটটি আমার প্রয়াত স্ত্রীর। মূল হলে প্রতিধ্বনিত এই চিৎকার হঠাৎ সমস্ত কথোপকথন থামিয়ে দিল। মুম্বাইয়ের সবচেয়ে শক্তিশালী শিল্পপতি রাজবীর সিং রাগে লাল মুখ নিয়ে তার টেবিলের পাশে দাঁড়িয়েছিলেন। তার তর্জনী সোজা এক যুবতী পরিচ্ছন্নতা কর্মীর বুকের দিকে তাক করা ছিল। প্রিয়া হাতে নোংরা কাপড় নিয়ে ঘরের মাঝখানে জমে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন তার রক্ত জমাট বেঁধে গেছে। সে স্বাভাবিকভাবেই কাপড়টি ফেলে দিল এবং নিজের দুই হাত দিয়ে নিজের ঘাড় ঢেকে ফেলল, সেখানে ঝুলে থাকা সোনার লকেটটি রক্ষা করতে। স্যার, আমি কিছু চুরি করিনি, সে এক পা পিছিয়ে তোতলাতে তোতলাতে বলল। আমি কসম খাচ্ছি। রাজবীর শুনছিলেন না। সে তার রাস্তায় থাকা একটি চেয়ারে লাথি মারল এবং ঝড়ের মতো তার দিকে এগিয়ে গেল। আশেপাশে টেবিলে বসা গ্রাহকরা লোকটির রাগ দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল। আমার সাথে মিথ্যে বলবে না। রাজবীর তাকে একটি পিলারের সাথে চেপে ধরে গর্জন করল। আমি এই গয়নাটি 23 বছর ধরে খুঁজছি, তুমি এটি কোথা থেকে পেয়েছ? রেস্তোরাঁর ম্যানেজার মিস্টার শর্মা ঘাবড়ে গিয়ে লাল মুখে দৌড়ে এলেন। মিস্টার সিং, দয়া করে মাফ করবেন। মিস্টার শর্মা হাত নেড়ে দুজনের মধ্যে হস্তক্ষেপ করলেন। অনেক অনেক ক্ষমা চাইছি, এই মেয়েটি নয়, ও একজন অদক্ষ চোর। প্রিয়া, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, এক্ষুনি চলে যাও। এর আগে যে আমি পুলিশ ডাকি? মিস্টার শর্মা প্রিয়ার হাত নির্মমভাবে ধরলেন, তাকে রান্নাঘরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রিয়া ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু সে প্রতিবাদ করার আগেই একটি শক্তিশালী হাত ম্যানেজারের কবজি ধরে ফেলল এবং তা ততক্ষণ চেপে ধরল যতক্ষণ না তার আঙুল সাদা হয়ে গেল। এটা রাজবীর ছিল। ওকে ছেড়ে দাও। রাজবীর ধীর এবং বিপজ্জনক গলায় আদেশ দিল। যদি তুমি তাকে আবার স্পর্শ করো তবে আমি কসম খাচ্ছি যে কাল সকালের মধ্যে এই ব্যবসা ধ্বংস করে দেব। মিস্টার শর্মা সাথে সাথে মেয়েটিকে ছেড়ে দিল, ভয়ে কাঁপতে কাঁপতে, এবং হাত তুলে পিছিয়ে গেল। কিন্তু মিস্টার সিং, ওর কাছে আপনার হার আছে। চুপ করো এবং যাও। রাজবীর তাকে না দেখেই ধমক দিল। রাজবীর তার মনোযোগ প্রিয়ার দিকে নিবদ্ধ করল। তারা এত কাছাকাছি ছিল যে সে তার শ্বাসে দামি পারফিউমের গন্ধ পাচ্ছিল এবং তার বাদামি চোখে কাঁচা যন্ত্রণা দেখতে পাচ্ছিল। হারটা দাও, সে হাত বাড়িয়ে দাবি করল। এবার প্রিয়া মাথা নাড়ল, গয়নাটি শক্ত করে ধরে রেখে। এটা আমার, এটা একমাত্র জিনিস যা আমার কাছে আমার মায়ের স্মৃতি হিসাবে আছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এটা আমার কাছে আছে। মিথ্যে! রাজবীর পিলারে ঘুষি মেরে চিৎকার করল। আমার স্ত্রী যে রাতে দুর্ঘটনায় মারা যায় সে রাতে এটি পড়েছিল। কেউ বাঁচেনি, কেউ না। রাজবীরের রাগ অনিয়ন্ত্রিত মনে হচ্ছিল, কিন্তু সেই সোনার লকেটে এমন একটি সত্য লুকিয়েছিল যা 23 বছর ধরে চাপা পড়েছিল। প্রিয়া কাঁপছিল, কিন্তু এক অদ্ভুত মর্যাদাবোধে অনুপ্রাণিত হয়ে সে কাঁপতে কাঁপতে আঙুলে হুক খুলল। এটি খুলে বিলিয়নারের মুখের সামনে তুলে ধরল, কিন্তু কার হাতে না দিয়ে। যদি আপনার মনে হয় আমি এটা চুরি করেছি তবে বলুন এর উপর কী লেখা আছে? সে ভাঙা গলায় চ্যালেঞ্জ করল। যদি এটি আপনার হয় তবে আপনার জানা উচিত এর পিছনে কী লেখা আছে। রাজবীর জমে গেল, তার শ্বাস আটকে গেল। ওর উপর লেখা আছে আর কে, চিরকালের জন্য। সে ধীরে ধীরে লকেটটি উল্টালো। ঘরের আলো ক্ষয়প্রাপ্ত সোনার উপর খোদাই করা অক্ষরের ওপর পড়ল, আর কে, চিরকালের জন্য। রাজবীর একটি দীর্ঘশ্বাস ছাড়ল। সে তার হাত থেকে গয়নাটি ছিনিয়ে নিল এবং লেখাটি বারবার ঘষতে লাগল, যেন সে নিশ্চিত হতে চাইছিল যে এটি আসল। এটা অসম্ভব! সে নিজের চোখ তুলে তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমার বয়স কত? 23। প্রিয়া তার খালি ঘাড় ঘষতে ঘষতে উত্তর দিল। তোমার জন্মদিন কবে? আমি ঠিক জানি না, সে স্বীকার করল। আমাকে 12ই ডিসেম্বর বেওয়ারিশ অবস্থায় পাওয়া গিয়েছিল। রাজবীরের পৃথিবী থমকে গেল। 12ই ডিসেম্বর, দুর্ঘটনার ঠিক সেই তারিখ যে তারিখে সে তার স্ত্রী এবং অনাগত সন্তানকে কবর দিয়েছিল। আমার সাথে এসো, সে হঠাৎ তার কোনোই ধরে বলল। এখন আর কোনো রাগ ছিল না, কেবল এক ঠাবড়ে যাওয়া তাগিদ ছিল। আমি আপনার সাথে কোথাও যাব না। প্রিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। আমার হার ফেরত দিন। রাজবীর তার মানিব্যাগ বের করল এবং কাছের একটি টেবিলে না দেখেই নোটের একটি বান্ডিল ছুঁড়ে দিল। আমি তোমাকে আমার সাথে কথা বলার জন্য 5 কোটি টাকা দেব, 10 মিনিট। যদি তুমি এখন আমার সাথে আসো তবে 3 কোটি টাকা। পুরো রেস্তোরাঁ শ্বাস আটকে ছিল। প্রিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকার দিকে তাকালো এবং তারপর শহরের সবচেয়ে ধনী ব্যক্তির অনুনয় ভরা চোখের দিকে তাকালো। 5 কোটি টাকা, সে বলল, তার বুক ধরফর করছিল। আর যখন আমাদের কথা বলা শেষ হবে তখন আপনি হার ফেরত দেবেন, চুক্তি পাকা। রাজবীর কোণে এখনও কাঁপতে থাকা ম্যানেজারের দিকে ঘুরল। মিস্টার শর্মা, আমার একটি ব্যক্তিগত ঘর চাই এবং আমি চাই যে কেউ যেন আমাদের বিরক্ত না করে। যদি কেউ ভিতরে আসে তবে তুমি চাকরি থেকে বরখাস্ত হবে। উত্তরের অপেক্ষা না করেই রাজবীর প্রিয়াকে একটি সংরক্ষিত করিডোরে ঠেলে দিল। হাঁটতে হাঁটতে সে তার ফোন বের করল এবং কাঁপানো আঙুলে একটি নম্বর ডায়াল করল।
ডাক্তার বর্মা, আমি রাজবীর বলছি। জলদি তাজ প্যালেস হোটেলে এসো। একটি জরুরি ডিএনএ পরীক্ষার জন্য সরঞ্জাম নিয়ে এসো। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। যা কিছু করছো তা ছেড়ে দাও এবং চলে এসো। এটি জীবন ও মৃত্যুর ব্যাপার। রাজবীর ধাতব শব্দের সাথে দরজার ছিটকিনি আটকে দিল, যা ছোট ঘরে গুলির মতো প্রতিধ্বনিত হল। সে সাথে সাথে ঠান্ডা ঘামে ভেজা মুখ নিয়ে ঘুরল এবং কালো চামড়ার সোফার দিকে ইশারা করল। বসো, সে আদেশ দিল। প্রিয়া দেয়ালের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, কষ্টে শ্বাস নিচ্ছিল। আপনি বলেছিলেন যে আপনি শুধু কথা বলতে চান, সে দূরত্ব বজায় রেখে উত্তর দিল। দরজা খুলুন, আমার 5 কোটি টাকা চাই এবং আমাকে যেতে হবে। রাজবীর অনুরোধটি এড়িয়ে গেল। সে তার টাইয়ের গিঁট ঠিলা করল, যেন তা তার গলা টিপে ধরছিল, এবং খাঁচায় বন্দি প্রাণীর মতো ঘরে চক্কর দিতে লাগল। ডাক্তার যখন কাজ শেষ করবেন তখন টাকা তোমার হবে। এবার বলো, তুমি বলেছিলে যে তোমাকে 12ই ডিসেম্বর পাওয়া গিয়েছিল। কয়টায়? আমি জানি না। প্রিয়া বিলিয়নেরের প্রতিটি নড়াচড়ার দিকে নজর রেখে উত্তর দিল। আমি ছোট ছিলাম, আমি সময় কিভাবে জানব? রাজবীর হঠাৎ থামল এবং তার কাছে এলো। তার ব্যক্তিগত স্থানে প্রবেশ করে। প্রিয়া তার ঘরে ফুলে ওঠা শিরা দেখতে পাচ্ছিল। তোমার পালক মা তোমাকে কি বলেছিল? সে টান টান গলায় জোর দিল। তোমাকে নিশ্চয়ই কিছু বলা হয়েছিল। কেউ তো এমনি এমনি হাজির হয়ে যায় না। তোমাকে সেখানে কে এনেছিল? প্রিয়া ইতস্তত করল। সে তার অতীত নিয়ে কথা বলতে ঘৃণা করত, সেই গল্পের বিষয়ে যা তাকে একটি অবাঞ্ছিত শিশু হিসেবে সংজ্ঞায়িত করেছিল। কিন্তু সেই লোকের ভয় তাকে উত্তর দিতে বাধ্য করল। মিসেস ডিসুজা বলেছিলেন যে অনেক রাত হয়ে গিয়েছিল, ভোরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, একটা ঝড়। রাজবীর ফিসফিস করে শুধরে দিল। সেই রাতে একটি ভয়ানক ঝড় ছিল। তারপর বলো। কেউ অথিমখানার ঘণ্টা বাজায়, প্রিয়া নিজের চোখ নামিয়ে বলে চলল। যখন পালকমা দরজা খোলেন তখন কেউ ছিল না, শুধু মাটিতে একটি বান্ডিল ছিল, একটি নোংরা এবং ভেজা মুরুষের জ্যাকেটে মোড়ানো। রাজবীর প্রিয়ার কাঁধ শক্ত করে ধরল। একটা জ্যাকেট? কি ধরনের জ্যাকেট? আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। প্রিয়া তাকে ধাক্কা দিয়ে চিৎকার করল। রাজবীর সাথে সাথে তাকে ছেড়ে দিল, নিজের হাত ওপরে তুলল, যদিও তার চোখ জ্বরের মতো তীব্রতায় জ্বলছিল। মাফ করো, বলে যাও। জ্যাকেটটি চামড়ার ছিল। প্রিয়া তার হাত ঘষতে ঘষতে বলল। পুরানো তামাক এবং ইঞ্জিনের তেলের গন্ধযুক্ত। পালকমা বলেছিলেন যে এটি একজন গৃহহীন মানুষ বা মেকানিকের পোশাকের মতো লাগছে। একজন মেকানিক? রাজবীর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মন 23 বছর পিছনে চলে গেল। তার চেনা জানা কেউ মেকানিক ছিল না, কিন্তু দুর্ঘটনাটি একটি পাহাড়ি রাস্তায় ঘটেছিল, যে কেউ পার হতে পারত। আর হার? রাজবীর আবার চোখ খুলে জিজ্ঞেস করল। সেটা কি জ্যাকেটের ভিতরে ছিল? আমি এটি পড়েছিলাম। প্রিয়া তার খালি ঘাড় ছুঁয়ে বলল। একটি ডাবল গিন্ট দিয়ে খুব শক্ত করে বাঁধা ছিল, যেন কারো ভয় ছিল যে এটি পড়ে যাবে। মিসেস ডিসুজা এটি 18 বছর বয়স পর্যন্ত একটি সিন্দুকে রেখেছিলেন। তিনি বলেছিলেন যে এটিই আমার একমাত্র উত্তরাধিকার। দরজায় একটি জোরে টোকা স্বীকারোক্তিকে বাধাগ্রস্ত করল। খোলো, এটা ডাক্তার বর্মার গলা। রাজবীর, আমি এসেছি। রাজবীর সজোরে দরজা খুলল। ডাক্তার বর্মা, মোটা ফ্রেমের চশমা পরা একজন ধূসর চুলের মানুষ, একটি মেডিকেল ব্যাগ নিয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকলেন। তার পিছনে ম্যানেজার মিস্টার শর্মা উকি দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু রাজবীর তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি হয়েছে রাজবীর? ডাক্তার বর্মা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন। এত জরুরি কি ছিল? তুমি কি আঘাত পেয়েছ? আমাদের জন্য একটি ডিএনএ পরীক্ষা করো। প্রিয়ার দিকে ইশারা করে বলল। এক্ষুনি। আমার একটি সরাসরি পিতৃত্বের তুলনা চাই। ডাক্তার বর্মা পরিচ্ছন্নতা কর্মী মেয়েটিকে দেখলেন, তারপর শিল্পপতিকে, এবং অবশেষে অবিশ্বাসের হাসিতে ফেটে পড়লেন। পিতৃত্ব? রাজবীর, চলো ভাই, তুমি কি পান করেছ? 23 বছর হয়ে গেছে। করো। রাজবীর ডাক্তারের কোটের কলার ধরে গর্জন করল। ওর কাছে কৃতিকার লকেট আছে, ওটা ওর পড়া ছিল। ঘরে নীরবতা নেমে এলো। ডাক্তার বর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি প্রিয়াকে নতুন চোখে দেখলেন। পেশাগত বিস্ময়ের সাথে তার মুখের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে লাগলেন। হে ভগবান, ডাক্তার বর্মা বিড়বিড় করলেন। তার চোখ তো। তাকিয়ে থাকা বন্ধ করো এবং নমুনা নাও। রাজবীর ডাক্তারকে সোফার দিকে ঠেলে দিয়ে আদেশ দিল। ডাক্তার বর্মা কাঁপানো হাতে তার ব্যাগ খুললেন, 2টি জীবাণুমুক্ত তুলোর সোয়াব এবং কয়েকটি টেস্ট টিউব বের করলেন। দয়া করে বসুন মিস, ডাক্তার কোমল গলায় বললেন। প্রিয়া সোফার প্রান্তে আড়ষ্ট হয়ে বসল। আমার আগে আমার টাকা চাই। সে রাজবীরের দিকে তাকিয়ে বলল, এক্ষুনি 5 কোটি টাকা। রাজবীর তার চেক বই এবং সোনার কলম বের করল, অঙ্কগুলো লিখল এবং একটি আক্রমণাত্মক টানের সাথে স্বাক্ষর করল। সে চেক ছেড়ে টেবিলে রেখে দিল। 7 কোটি টাকা, সে বলল, অসুবিধার জন্য। এবার তোমার মুখ খোলো। প্রিয়া চেকটি নিল, টাকার পরিমাণ নিশ্চিত করল এবং এটি তার অ্যাপ্রনের পকেটে রেখে দিল। তারপর নিজের মুখ খুলল। ডাক্তার বর্মা একটি তুলোর সোয়াব ঢোকালেন, তার গালের ভেতরের অংশ ঘষলেন এবং এটি একটি টিউবে রেখে দিলেন।
কয়েক সেকেন্ড পর তিনি রাজবীরের সাথেও একই কাজ করলেন। কতক্ষণ লাগবে রাজবীর? রাজবীর তার পকেটে টিউবটি রাখতে রাখতে জিজ্ঞেস করল। যদি আমি ল্যাবরেটরি টেকনিশিয়ানকে জাগাই এবং তাকে 3 গুণ টাকা দিই তাহলে প্রায় 4 ঘন্টা। কিন্তু রাজবীর, খুব বেশি আশা করো না। কাকতালীয় দুঃখ আমাদের এমন জিনিস দেখাতে পারে যা বাস্তব নয়। ল্যাবে নিয়ে যাও। রাজবীর সতর্কবাণী এড়িয়ে গিয়ে বলল, আমি ওর সাথেই এখানে থাকব। কি? প্রিয়া লাফিয়ে উঠল। না, চুক্তি ছিল পরীক্ষা এবং শেষ। আমাকে যেতে হবে। কাল সকালে আমার আরেকটা কাজ আছে। তুমি কোথাও যাচ্ছ না। রাজবীর তার শরীর দিয়ে বের হওয়ার পথ আটকে বলল, যদি তুমি সেই হও যা আমি ভাবছি তবে তুমি তোমার পুরো জীবনে আর কখনো মেঝে পরিষ্কার করবে না। আর যদি তা না হয় তাহলে আমাকে জানতে হবে তুমি ওই গয়নাটি কিভাবে পেয়েছো। এটা কিডন্যাপিং। প্রিয়া নিজের পকেটে ফোন খুঁজতে শুরু করল। আমি পুলিশকে ফোন করব। রাজবীর তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিল। সে সেটি খোলার আগেই, যখন আমি ফলাফল পেয়ে যাব তখন যাকে খুশি ফোন করো, সে ঠান্ডা গলায় বলল। ততক্ষণ তুমি আমার অতিথি, আমি আপনার বন্দী। প্রিয়া চোখের আগের জল নিয়ে শুধরে দিল। রাজবীর অভিযোগ অস্বীকার করল না। সে ডাক্তার বর্মার দিকে ঘুরল। যাও, মেশিন বিশ্লেষণ শেষ করা মাত্রই আমাকে ফোন করবে। 1 মিনিটও দেরি নয়। ডাক্তার মাথা নাড়লেন। মেয়েটির দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজবীর আবার দরজা বন্ধ করল এবং প্রিয়ার সামনে একটি চেয়ারে পা ছড়িয়ে বসল। এবার রাজবীর তার দিকে নজর স্থির রেখে বলল, আমাকে সেই চামড়ার জ্যাকেট পরা লোকটির বিষয়ে আরও বলো। আমি সব কিছু জানতে চাই। রাজবীর প্রিয়াকে পুলিশ স্টেশনে নয় বরং শহরের কেন্দ্রে তার পেন্ট হাউসে নিয়ে গেল। যাত্রাটি শান্ত এবং উত্তেজনাপূর্ণ ছিল। পৌঁছানোর পর নিরাপত্তারক্ষীরা প্রিয়ার ফোন বাজেয়াপ্ত করল এবং ব্যক্তিগত লিফটের বের হওয়ার পথ আটকে দিল। কেউ ভেতরে আসবে না বা বাইরে যাবে না। রাজবীর তার প্রধান নিরাপত্তারক্ষীকে নির্দেশ দিল, যদি সে পালানোর চেষ্টা করে তবে তাকে থামাবে, কিন্তু তাকে আঘাত করবে না। প্রিয়া হাত গুটিয়ে একটি বিশাল বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল, যা একটি বাড়ির চেয়ে জাদুঘর বেশি মনে হচ্ছিল। এটি বেআইনি, সে উঁচু গলায় বলল। আপনি আমাকে অপহরণ করেছেন। যতক্ষণ না এই ফোন বাজছে ততক্ষণ তুমি নিরাপদে আছো। রাজবীর কাচের টেবিলে রাখা তার ফোনের দিকে ইশারা করে উত্তর দিল। বসো। প্রিয়া প্রতিবাদ করার আগেই লিফটের দরজা আবার খুলে গেল। চমৎকার স্যুট পরা এবং হাতে একটি চামড়ার ব্যাগ নিয়ে একজন লম্বা মানুষ দৃঢ় পদক্ষেপে ভেতরে ঢুকল। সে ছিল প্রতাপ। প্রতাপ পরিবারের ব্যক্তিগত আইনজীবী। রাজবীর, তুমি পাগল হয়ে গেছো। প্রতাপ কোনো সম্ভাষণ ছাড়াই শুরু করল। রেস্তোরাঁর ম্যানেজার আমাকে ফোন করেছিল। সে বলল যে তুমি একজন কর্মচারীকে অপহরণ করেছ। তুমি জানো এর ফলে কি কেলেঙ্কারি হবে? মুখ বন্ধ রাখো প্রতাপ। রাজবীর না ঘুরেই বলল, বসো এবং অপেক্ষা করো। আইনজীবী প্রিয়াকে ঘৃণার দৃষ্টিতে দেখল। তাকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করল। এই সে? প্রতাপ হাসতে হাসতে জিজ্ঞেস করল। হাড়ওয়ালা মেয়ে। রাজবীর, এটি একটি ক্লাসিক স্ক্যাম। কেউ তোমার অতীত তদন্ত করেছে, কোনো পুরনো জিনিসের দোকান থেকে একটি নকল কিনেছে এবং এই মেয়েটিকে তোমার রাস্তায় ফেলে দিয়েছে। আমি প্রতারক নই। প্রিয়া আইনজীবীর দিকে এক ধাপ এগিয়ে চিৎকার করল। আর হাটটি আসল। ও হ্যাঁ, প্রতাপ শুকনো হাসি হাসল। আর তুমি কিভাবে বোঝাবে যে একজন পরিচ্ছন্নতা কর্মীর কাছে 1 কোটি টাকার গয়না আছে? তোমাকে কে টাকা দিয়েছে? কোনো প্রতিযোগী? আমাকে কেউ টাকা দেয়নি। প্রিয়া রাজবীরের দিকে ঘুরল। আমাকে এতিমখানায় ফোন করতে দিন। আমাকে মিসেস ডিসুজাকে ফোন করতে দিন। তিনি আপনাকে বলবেন। তিনি সেই লোকটিকে গ্রহণ করেছিলেন যে আমাকে সেখানে রেখে গিয়েছিল। রাজবীর আইনজীবীর দিকে তাকালো, তারপর প্রিয়ার দিকে। করো। রাজবীর তার ফোন ফেরত দিয়ে বলল, স্পিকার অন করো। প্রিয়া কাঁপানো হাতে নম্বর ডায়াল করল। 3 বার বাজার পর একটি বয়স্ক গলা উত্তর দিল, নুরুল ইসলাম এতিমখানা। মিসেস ডিসুজা, আমি প্রিয়া। প্রিয়া ফোনের কাছে গিয়ে বলল, আমি বিপদে পড়েছি। আমার দরকার আপনি কিছু লোককে বলুন যে আমি কিভাবে এতিমখানায় পৌঁছেছিলাম। দয়া করে, এটি জীবন এবং মৃত্যুর ব্যাপার। অপর প্রান্তে একটি নীরবতা নেমে এলো। প্রিয়া, কি হয়েছে মা? তোমার সাথে কিছু হয়েছে? শুধু আমাকে সেই রাতের কথা বলুন যেদিন তারা আমাকে পেয়েছিল। রাজবীর টেবিলের দিকে ঝুঁকে পড়ল, মনোযোগ দিয়ে শুনছিল। সেটা 23 বছর আগের কথা। 12ই ডিসেম্বরের ঝড়ো রাতে আমরা ঘণ্ট বাজতে শুনি। যখন আমি খুলি তখন কেউ ছিল না, শুধু একটি ঝুড়িতে একটি বাচ্চা মেয়ে একটি বড় চামড়ার জ্যাকেটে মোড়ানো। আপনি কি কাউকে দেখেছিলেন? রাজবীর রূঢ়ভাবে মাঝখানে বাধা দিল। লোকটা কে ছিল? পালকমা ভয়ে জিজ্ঞেস করলেন। আপনি কে? প্রশ্নের উত্তর দিন। রাজবীর আদেশ দিল। আমি একটি ছায়া দেখেছিলাম। মিসেস ডিসুজা স্বীকার করলেন। একজন লোক একটি পুরনো পিকআপ ট্র্যাকের দিকে দৌড়াচ্ছিল। সে খুঁড়িয়ে হাঁটছিল। লোকটিকে আহত মনে হচ্ছিল। যাওয়ার আগে সে কিছু একটা চিৎকার করে বলেছিল। সে কি চিৎকার করেছিল? প্রতাপ জিজ্ঞেস করল। সে এখন মনোযোগ দিচ্ছিল। সে চিৎকার করেছিল, আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। এবং তারপর সে চলে গেল।
আর কখনো ফিরে আসেনি। ঘর শান্ত হয়ে গেল। রাজবীর তার চোখ বন্ধ করল। একজন খুঁড়িয়ে হাঁটা মানুষ, একটি পুরনো পিকআপ ট্রাক। ধন্যবাদ ম্যাডাম, প্রিয়া ফিসফিস করে বলল এবং পালক মা আরও প্রশ্ন করার আগেই ফোন কেটে দিল। প্রতাপ তার টাইয়ের গিঁট ঢিলা করল। তাকে অস্বস্তিকর দেখাচ্ছিল। এটি কিছুই প্রমাণ করে না রাজবীর, এটি যে কেউ হতে পারে। একজন অনুতপ্ত পিতা যে তার অবৈধ সন্তানকে রেখে যাচ্ছে। কৃতিকা সেই রাতে মারা গিয়েছিল, রাজবীর একটি কবরের মতো গলায় বলল, এবং তার সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল। যদি সেই লোকটি দুর্ঘটনাস্থলে থেকে থাকে তবে সে হয় তাকে বাঁচিয়েছে, নয়তো তাকে চুরি করেছে। প্রতাপ আক্রমণ করল। খুব বেশি আশা করো না। যদি ডিএনএ নেতিবাচক হয় তবে আমি এই মেয়ের বিরুদ্ধে প্রতারণা এবং চাঁদাবাজির চেষ্টার জন্য মামলা করব। আমি গ্যারেন্টি দিচ্ছি যে সে আগামী 10 বছর জেলে কাটাবে। প্রিয়া নিজের পেট শক্ত করল, কিন্তু সে নিজের মাথা উঁচু রাখল। যদি ফলাফল নেতিবাচক হয় তবে আমি নিজেই পুলিশ স্টেশনে যাব, সে বলল। কিন্তু যদি এটি ইতিবাচক হয় তবে আমি চাই আপনি হাঁটু গেড়ে ক্ষমা চাইবেন। সময় যন্ত্রণাদায়ক ধীর গতিতে কাটতে লাগল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। কেউ কিছু খায়নি, কেউ কিছু পান করেনি। রাজবীর বড় জানালার সামনে দাঁড়িয়ে রইল, শহরের আলোর দিকে তাকিয়ে। প্রিয়া সোফায় হাঁটু জড়িয়ে বসেছিল। প্রতাপ তার ট্যাবলেটে নথিপত্র পরীক্ষা করছিল, কিন্তু ঘড়ির দিকে তাকানো বন্ধ করেনি। রাত 3টের সময় রাজবীরের ফোন বেজে উঠল। তার শব্দ ঘরের নীরবতায় বধির করার মতো ছিল। রাজবীর ধীরে ধীরে ঘুরল। স্ক্রিনে ডক্টর বর্মার নাম দেখা যাচ্ছিল। রাজবীর ফোনটির দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন এটি একটি বোমা যা ফাটতে চলেছে। প্রিয়া তার হৃৎস্পন্দনের সাথে দাঁড়িয়ে পড়ল। প্রতাপ তার ট্যাবলেট নিচে রেখে দিল। রাজবীর ফোন ধরল এবং স্পিকার অন করে দিল। বলো, সে বলল। ডক্টর বর্মার কণ্ঠ ক্লান্ত কিন্তু স্পষ্ট ছিল। আমি নমিনার 3 বার পরীক্ষা করেছি রাজবীর, আমি কোনো ভুল করতে চাইনি। তাহলে? রাজবীর নিজের মুষ্টি শক্ত করে জোর দিল। এটি একটি নিখুঁত মিল, ডাক্তার বললেন, 99%। রাজবীর, ও তোমার মেয়ে। দুনিয়া যেন থমকে গেল। প্রতাপ তার কলম মেঝেতে ফেলে দিল। প্রিয়া একটি ফুপনি চেপে রাখার জন্য হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রাজবীর কিছু বলল না। সে ধীরে ধীরে ফোনটি বন্ধ করল এবং তার চোখ তুলল। তার বাদামি চোখ, যা সাধারণত ইস্পাতের মতো ঠান্ডা এবং কঠোর থাকত, এখন জলে ভরেছিল। সে 3টি দীর্ঘ পদক্ষেপে ঘর পার হল। প্রিয়া তার দৃষ্টির তীব্রতায় ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু সে থামল না। রাজবীর তার সামনে হাঁটু গেলে বসল, এমন কিছু যা বড় শিল্পপতি কারো সামনে কখনো করেনি। তুমি বেঁচে আছো? সে একটা ভাঙা গলায় ফিসফিস করে বলল। প্রিয়ার হাত এমনভাবে ধরে রাখল যেন সেগুলো তার জীবন রেখা। হে ভগবান, তুমি বেঁচে আছো। প্রিয়া সেই লোকটির দিকে তাকালো যাকে কয়েক ঘন্টা আগে সে ভয় পাচ্ছিল। এখন হাঁটু গেড়ে কাঁদছে এবং তার পায়ে পড়ে আছে। সত্যটি তাকে সজোরে আঘাত করল। সে অথিম ছিল না, সে কোনো ভুল ছিল না, সে কারোর মেয়ে ছিল। বাবা, শব্দটি তার ঠোঁট থেকে না ভেবেই বেরিয়ে এলো, অদ্ভুত এবং নতুন। রাজবীর নিজের মুখ তার মেয়ের হাতে লুকিয়ে ফেলল এবং 23 বছরের জমে থাকা কষ্ট প্রকাশ করে কাঁদতে লাগল। প্রতাপ ভূতির মতো ফ্যাকাশে হয়ে নিজের ব্যাগ তুলল এবং কোনো শব্দ না করে ঘর থেকে বেরিয়ে গেল। সে জানত যে সে এইমাত্র এমন একটি অলৌকিক ঘটনা দেখেছে যা সে অস্বীকার করতে পারবে না। রাজবীর তার হাতের উল্টো দিক দিয়ে চোখের জল মুছতে মুছতে উঠে দাঁড়াল। এক মুহূর্তের মধ্যে তার মুখ থেকে দুর্বলতা দূর হয়ে গেল এবং নিষ্ঠুর শিল্পপতির মুখোশটি নিজের জায়গায় ফিরে এলো। তোমার নতুন পোশাক দরকার, রাজবীর তার ফোন বের করতে করতে বলল, এবং একটি ভদ্র ঘর। আমি হাউসকিপারকে নীল ঘরটি তৈরি করতে ফোন করব, ওটা সবচেয়ে বড়। প্রিয়া, যে এখনও একজন বাবা পাওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, টলতে টলতে সোফা থেকে উঠে দাঁড়াল। 1 মিনিট দাঁড়ান, সে হাত তুলে বলল, আমি এখানে থাকব না। রাজবীর ফোনের স্ক্রিনে আঙুল রাখতে সদাপ্য থমকে গেল। তুমি কি বললে? আমার একটি অ্যাপার্টমেন্ট আছে। প্রিয়া তার বাবার তীব্র দৃষ্টির নিচে নিজেকে ছোট মনে করে বোঝালো। আমার অনেক কিছু করার আছে। আমাকে আমার বিড়ালকে খাওয়াতে হবে। আমি শুধু একটি কাগজের টুকরো বলছে যে আমাদের একই রক্ত, এই কারণে একটি বিলাসবহুল পেন্টহাউসে চলে আসতে পারি না। সেই কাগজ বলছে যে তুমি একজন প্রতাপ। রাজবীর তার কাছে এসে বলল, আর প্রতাপ পরিবার দক্ষিণ মুম্বাইয়ের ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকে না। তুমি এখানেই আমার সাথে থাকবে। আমি আপনার সম্পত্তি নই। প্রিয়া পিছিয়ে গিয়ে চিৎকার করল। আমি আপনাকে ছাড়া 23 বছর বেঁচেছিলাম। আমার জীবন নিয়ন্ত্রণ করার জন্য এখন আর আপনার প্রয়োজন নেই। ঘরের উত্তেজনা বেড়ে গেল। রাজবীর নিজের চোয়াল শক্ত করল। তার আদেশের বিনা প্রতিবাদে পালন হবার অভ্যাস ছিল তার। এটি নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি নিরাপত্তার বিষয়। সে ধীর গলায় বলল, ভাবো প্রিয়া, আমার স্ত্রী একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, যাকে পুলিশ একটি দুর্ঘটনা বলেছিল। তারা বলেছিল যে কেউ বাঁচেনি।
গাড়িটি পুরোপুরি পুড়ে গিয়েছিল। প্রিয়া তার শরীরে শিহরণ অনুভব করল। আর তুমি এখানে আছো, রাজবীর তার দিকে ইশারা করে বলে চলল। কোনো উল্লেখযোগ্য পোড়া দাগ ছাড়াই বেঁচে আছো, যার মানে হলো পুলিশ রিপোর্টে মিথ্যা বলা হয়েছিল, যার মানে হলো কেউ তোমাকে ওই গাড়ি থেকে বের করেছিল, সেটি ফেটে যাবার আগেই, এবং তোমাকে একটি এতিমখানায় লুকিয়ে রেখেছিল। রাজবীর বড় জানালার দিকে গেল, অন্ধকার চোখে রাতের শহরের দিকে তাকিয়ে রইল। কেউ জানতো যে তুমি বেঁচে আছো এবং আমাকে বলেনি। কেউ তোমাকে আমার কুল থেকে চুরি করেছে। যতক্ষণ না আমি জানতে পারছি কে এবং কেন, তুমি এই বাড়ি থেকে কোনো দেহরক্ষী ছাড়া বাইরে যাবে না। প্রিয়া চুপ করে রইল। রাজবীরের যুক্তি ভীতিকর কিন্তু অকাট্য ছিল। যদি তার মা সেই আগুনে মারা যান, তবে তাকে কে বাঁচিয়েছিল এবং সেই রক্ষাকারী কেন লুকিয়েছিল? আমাকে আমার বাড়ি যেতে হবে, প্রিয়া জোর দিল, কিন্তু নরম গলায়। আমার কাছে এতিমখানার আমার বন্ধুদের ছবি আছে। আমার একটি ডায়েরি আছে, যা আমি ছোটবেলায় লিখতে শুরু করেছিলাম। আমি সবকিছু ছেড়ে দিতে পারি না। রাজবীর দীর্ঘশ্বাস ফেলল এবং কঠোরভাবে একবার মাথা নাড়ল। ঠিক আছে, আমরা কাল যাব, কিন্তু তুমি আমার দেহরক্ষীর সাথে যাবে এবং আমার সাথেই ফিরে আসবে। রাজি? প্রিয়া হাত গুটিয়ে স্বীকার করল। কিন্তু আমাকে জ্যোতি বলে ডাকবেন না। আমি প্রিয়া, এটাই আমার নাম। তোমার নাম সেটাই যা তোমার মা মারা যাওয়ার আগে বেছে নিয়েছিলেন। রাজবীর তার মানিব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করে ধীরে ধীরে বলল, তিনি তোমাকে জ্যোতি ডাকতে চেয়েছিলেন। সে ছবিটি দিল। প্রিয়া কাঁপানো আঙ্গুলে সেটি নিল। এটি একটি যুবতীর একটি অস্পষ্ট ছবি ছিল, যার কালো চুল এবং একই মধুর মতো বাদামি চোখ, যা প্রিয়া প্রতিদিন সকালে আয়নায় দেখত। মিলটি অস্বীকার্য ছিল। প্রিয়া অনুভব করল তার গলা বুজে আসছে। জ্যোতি, সে নামটি উচ্চারণ করে ফিসফিস করে বলল। এটি অদ্ভুত লাগলেও এটি নিজের বাড়ির মতো মনে হলো। রাজবীর তাকে আরও আবেগপ্রবণ হবার সময় দিল না। সে দরজার দিকে ঘুরল, যেখানে তার প্রধান নিরাপত্তারক্ষী অপেক্ষা করছিল। কাল শুভ সকালের জন্য গাড়ি প্রস্তুত করো এবং গোয়েন্দা রমনকে ফোন করো। আমি চাই সে প্রাতরাশে আসুক। একজন গোয়েন্দা? প্রিয়া ছবি থেকে চোখ তুলে জিজ্ঞাসা করল। প্রদেশের সেরা ব্যক্তিগত তদন্তকারী। রাজবীর একটি ঠান্ডা হাসি দিয়ে উত্তর দিল। আমরা সেই দুর্ঘটনার মামলাটি পুনরায় খুলতে যাচ্ছি। আমরা 23 বছর আগে বলা প্রতিটি মিথ্যা খুঁজে বের করব। পরদিন সকালে পেন্টহাউসের ডাইনিং রুম কার্যকলাপে পূর্ণ ছিল। গোয়েন্দা রমন, গালে একটি দাগ এবং এমন একজন মানুষের মতো দেখতে যে 1 সপ্তাহ ধরে ঘুমোয়নি, কালো কফি পান করতে করতে মনোযোগ দিয়ে শুনছিলেন। এটি একটি অবিশ্বাস্য গল্প মিস্টার সিং। গোয়েন্দা রমন টেবিলে থাকা ডিএনএর ফলাফলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, যদি মিস জ্যোতি সেই গাড়িতে থেকে থাকেন, তবে ফরেন্সিক রিপোর্ট আজে বাজে। আমি জানতে চাই ঘটনাস্থলে কে ছিল। রাজবীর নির্দেশ দিল। আমি সেই রাতে আসা সমস্ত পুলিশ, দমকলকর্মী এবং প্যারামেডিকদের নাম চাই, এবং আমি সেই চামড়ার জ্যাকেট পরা লোকটিকে খুঁজে পেতে চাই। ভূত, প্রিয়া বিড়বিড় করল, যে টেবিলের অপাশে বসেছিল। রাজবীর তার জন্য যে ব্র্যান্ডের পোশাকগুলি আনিয়েছিল, সেগুলিতে সে অস্বস্তি বোধ করছিল। পালকমা বলেছিল যে সে খুঁড়িয়ে হাঁটত। গোয়েন্দা রমন সেই বিবরণটি তার খাতায় লিখে নিলেন। একজন খুঁড়িয়ে হাঁটা গৃহহীন মানুষ একটি পাহাড়ি রাস্তায় ঝড়ের মধ্যে চামড়ার জ্যাকেট পরে? গোয়েন্দা পুনরাবৃত্তি করলেন। খুব বেশি কিছু নয়, তবু এটি একটি শুরু। হঠাৎ প্রিয়ার ফোন, যা রাজবীর ফেরত দিয়েছিল, টেবিলে কাঁপতে লাগল। এটি একটি অজানা নম্বর থেকে আসা একটি টেক্সট মেসেজ ছিল। প্রিয়া এটি পড়ল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা, সে ভয়ে স্বাভাবিকভাবেই শব্দটি ব্যবহার করে বলল। রাজবীর সাথে সাথে তার দিকে ঝুঁকল। কি হয়েছে? প্রিয়া তার স্ক্রিন দেখালো। বার্তাটি ছোট এবং নিষ্ঠুর ছিল। যতদিন পারো তোমার নতুন জীবন উপভোগ করো। যে রহস্যগুলো মারা গেছে তাদের মৃত্যুই থাকা উচিত। রাজবীর বার্তাটি পড়ল এবং তার মুখ খুনের রাগের মুখোশে পরিণত হল। নম্বর ট্র্যাক করো। সে প্রিয়ার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিল এবং গোয়েন্দাকে দিল। এই নম্বরটি ট্র্যাক করো, রাজবীর গর্জন করে উঠল। এখনই। গোয়েন্দা রমন স্ক্রিনের দিকে তাকালেন এবং তার সরঞ্জাম বের করতে করতে লাফিয়ে উঠলেন। এটি আমাদের সন্দেহের সত্যতা প্রমাণ করে মিস্টার সিং, গোয়েন্দা গম্ভীর গলায় বললেন। কেউ নজর রাখছে এবং তারা আপনার মেয়ের ফিরে আসায় খুশি নয়। প্রিয়া তার বাবার দিকে তাকালো। তার চারপাশে বন্ধ সোনার খাঁচার ভার অনুভব করল। এটি এখন কেবল পরিচয়ের বিষয় ছিল না, এখন এটি একটি শিকার ছিল। গোয়েন্দা রমন একটি জোরালো শব্দ করে তার ল্যাপটপ বন্ধ করলেন। শব্দটি প্রিয়াকে তার চেয়ারে চমকে দিল। মেসেজের সিগন্যাল এনক্রিপ্টেড। গোয়েন্দা রমন তার গালের দাগ ঘষতে ঘষতে বললেন, যেই এই হুমকি পাঠাক না কেন, সে জানে সে কি করছে। এ কোনো সাধারণ গুন্ডা নয় মিস্টার সিং, এরা পেশাদার। রাজবীর টেবিলে এমন জোরে ঘুষি মারল যে প্রাতরাশের চীনামাটির বাসন বেজে উঠল। আমার পরোয়া নেই সে ভূত কিনা, রাজবীর গর্জন করল। আমি জানতে চাই 23 বছর আগে ওই রাস্তায় কে ছিল। চলো। কোথায়? প্রিয়া উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। যেখান থেকে এই সব শুরু হয়েছিল, রাজবীর তার কোটটি তুলে উত্তর দিল।
পাহাড়ি রাস্তায়। সাজোয়া এসইউভিতে যাত্রাটি দ্রুত এবং শান্ত ছিল। রাজবীরের নিরাপত্তা রক্ষীদের গাড়িবহর পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকগুলো দিয়ে একটি কালো ধাতব সাপের মতো পার হলো। প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকালো। যত তারা উপরে উঠছিল তার তত বমি বমি ভাব হতে লাগল। পাইন গাছগুলো অস্পষ্ট, লম্বা এবং কালো হয়ে পার হয়ে যাচ্ছিল। গাড়িটি একটি পরিত্যক্ত বিশ্রামাগারে থামল, যা কেবল একটি মরচে পড়া ধাতব বেড়া দ্বারা সুরক্ষিত ছিল। বাতাস খুব জোরে বইছিল। নিরাপত্তা রক্ষীদের কোটগুলো ওড়াচ্ছিল, যারা এলাকা নিরাপদ করার জন্য আগে বেরিয়েছিল। রাজবীর গাড়ি থেকে নামল এবং প্রিয়াকে নামতে সাহায্য করল। তার হাত ঠান্ডা ছিল, কিন্তু তার ধরাটি শক্ত ছিল। তারা খাদের ধার পর্যন্ত হেঁটে গেল। নিচে, অনেক নিচে, একটি পোড়া বনের কঙ্কাল দেখা যাচ্ছিল, যা কখনো পুরোপুরি সেরে ওঠেনি। এটাই সেই জায়গা, রাজবীর বাতাসের ঊর্ধ্ব গলায় বলল। রাত 11টা, প্রবল বৃষ্টি। একটি ট্রাক আমাদের লেনে ঢুকে পড়েছিল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। প্রিয়া খাদের দিকে তাকালো, আগুনের আতঙ্কে পড়ে যাওয়ার কল্পনা করতে করতে। আমি এর থেকে কিভাবে বাঁচতে পারলাম, সে ফিসফিস করে জিজ্ঞেস করল। এটাই আমরা খুঁজে বের করতে যাচ্ছি। গোয়েন্দা রমন তার হাতের নিচে একটি মোটা ফাইল নিয়ে কাছে এসে বললেন, মিস্টার সিং, আমি যাত্রার সময় মূল ময়নাতদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করেছি। কিছু মিলছে না। তোমার মানে কি? রাজবীর দ্রুত ঘুরে জিজ্ঞেস করল। গোয়েন্দা রমন ফাইল খুললেন এবং একটি হলুদ কাগজ বের করলেন। ফরেনসিক বিশেষজ্ঞ লিখেছেন যে শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে চাক্ষুষ শনাক্তকরণ অসম্ভব ছিল। তারা দাঁতের রেকর্ড ব্যবহার করেছিল, কিন্তু এটি দেখুন, শ্রোণী পরীক্ষায় গর্ভাবস্থার কোনো উল্লেখ নেই। রাজবীর তার হাত থেকে কাগজটি ছিনিয়ে নিল। তারা বলেছিল যে আগুন সব কিছু জ্বালিয়ে দিয়েছিল। আগুন হাড় মুছে ফেলে না মিস্টার সিং, গোয়েন্দা রমন বাধা দিয়ে বললেন। যদি শিশুটি তার পেটের ভেতরে মারা যেত, তবে তারা ভ্রূণের ধ্বংসাবশেষ, একটি কঙ্কাল, কিছু তো পেত। কিন্তু রিপোর্ট খালি, যার মানে দুটি বিষয়ের একটি হতে পারে। হয় ফরেনসিক বিশেষজ্ঞ অযোগ্য ছিলেন, অথবা কেউ তাকে অন্যদিকে তাকানোর জন্য টাকা দিয়েছিল, অথবা তিনি মারা যাওয়ার আগে জন্ম দিয়েছিলেন। প্রিয়া নিচে জঙ্গলের দিকে চোখ রেখে বলল, চামড়ার জ্যাকেট পরা লোকটি, সে আমাকে বের করেছিল। আমাদের নিচে যেতে হবে। রাজবীর দড়ি বের করার জন্য গাড়ির পেছনের দিকে যেতে যেতে বলল, আমি সঠিক জায়গাটি দেখতে চাই। মিস্টার সিং, এটি বিপজ্জনক, গোয়েন্দা রমন সতর্ক করলেন। তবে আমার কাছে এর চেয়ে ভালো একটি সূত্র আছে। পুলিশ রিপোর্টে একটি প্রায় অপাঠ্য ফুটনোট আছে। সেই রাতেই একজন স্থানীয় নার্সের ফোন এসেছিল। একজন নার্স? রাজবীর থমকে গেল। হ্যাঁ, মিসেস মারিয়াম। তিনি পাশের গ্রামের একটি ক্লিনিকে কাজ করতেন। তিনি পুলিশকে ফোন করেছিলেন একজন সন্দেহভাজন ব্যক্তির নামে রিপোর্ট করার জন্য, যে চিকিৎসা সরঞ্জাম চুরি করার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ আপনার দুর্ঘটনায় খুব ব্যস্ত ছিল এবং তাকে এড়িয়ে যায়। সেই মহিলা কোথায় থাকেন রাজবীর? দড়িটি আবার গাড়িতে ফেলে জিজ্ঞেস করল। তিনি এখনও বেঁচে আছেন, গোয়েন্দা রমন তার নোটস পরীক্ষা করে বললেন। তিনি এখান থেকে কিছু দূরে একটি বৃদ্ধাশ্রমে থাকেন। চলো। রাজবীর প্রিয়াকে ধীরে ধীরে গাড়িতে ঢুকিয়ে আদেশ দিল। আমি তার সাথে কথা বলতে চাই। যেই ওই মেসেজটি পাঠাক না কেন, সে জানার আগেই যে আমরা তদন্ত করছি। আধ ঘন্টা পর তারা হ্যাপি স্যান্ডোসা বৃদ্ধাশ্রমের লবিতে ঢুকল। জায়গাটি জীবাণুনাশক এবং ওষুধের গন্ধে ভরা ছিল। রাজবীর রিসেপশনিস্টের জন্য অপেক্ষা করল না। সে সরাসরি ডে রুমে চলে গেল। তার পেছনে গোয়েন্দা রমন এবং প্রিয়া ছিল। তারা মিসেস মারিয়ামকে একটি জানালার সামনে একটি হুইলচেয়ারে বসে থাকতে দেখল। একটি অন্তহীন মাফলার বোনছিলেন। তিনি খুব বৃদ্ধ একজন মহিলা ছিলেন, যার চুল বরফের মতো সাদা এবং হাত গাঁটুযুক্ত ছিল। মিসেস মারিয়াম? গোয়েন্দা রমন তার পাশে হাঁটু গেড়ে জিজ্ঞেস করলেন। মহিলা বোনা বন্ধ করলেন এবং তার দিকে জলজলে কিন্তু স্পষ্ট চোখে তাকালেন। আমি আর নার্স নই বাবা, আমার কাছে ওষুধ নেই। আমরা ওষুধের জন্য আসিনি, রাজবীর এগিয়ে এসে বলল। তার উপস্থিতি ঘরটিকে ভরিয়ে দিল। আমরা 23 বছর আগের 12ই ডিসেম্বরের রাতের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। প্রতাপ পরিবারের দুর্ঘটনার রাত। বৃদ্ধা মহিলার হাত কাঁপতে লাগল এবং তিনি তার বোনার কাঁটা ফেলে দিলেন। সেই শিল্পপতির দুর্ঘটনা? তিনি বিড়বিড় করলেন। পাহাড়ে আগুন। আপনি সেই রাতে পুলিশকে ফোন করেছিলেন? গোয়েন্দা রমন জোর দিলেন। আপনি বলেছিলেন যে আপনি একজন লোককে দেখেছিলেন। কেউ আমার কথা শোনেনি, মিসেস মারিয়াম একটি পুরনো তিক্ততার সাথে বললেন। তারা বলেছিল যে সে একজন মাতাল গৃহহীন মানুষ ছিল, কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম। আপনি কি দেখেছিলেন ম্যাডাম? প্রিয়া কাছে এসে জিজ্ঞেস করল। সে বৃদ্ধা মহিলার চোখের স্তরে আসার জন্য ঝুঁকল এবং তার হাত ধরল। দয়া করে আমাদের বলুন, এটি খুব গুরুত্বপূর্ণ। মিসেস মারিয়াম প্রিয়াকে দেখলেন, নিজের চোখ ছোট করলেন, যেন একটি দূরের ছবির দিকে মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা করছেন।
তুমি তার মতো দেখতে, বৃদ্ধা ফিসফিস করে বললেন। খবরের কাগজের ছবির সেই মহিলার মতো। আমাকে ওই লোকটির ব্যাপারে বলুন, রাজবীর অধৈর্য হয়ে জোর দিল। মিসেস মারিয়াম দীর্ঘশ্বাস ছাড়লেন এবং জানালার বাইরে তাকালেন। সে ক্লিনিকের পিছনের দরজা দিয়ে এসেছিল। সে ভেজা ছিল, ধোঁয়া এবং পোড়া ভুলা কাঁদের গন্ধ আসছিল। সে একটি বড় চামড়ার জ্যাকেট পরেছিল। সে কি চেয়েছিল? গোয়েন্দা রমন জিজ্ঞেস করলেন। সে টাকা চায়নি, মিসেস মারিয়াম বললেন। সে সেলাইয়ের সুতো এবং দুধ চেয়েছিল। দুধ? পুনরাবৃত্তি করল রাজবীর, নিজের পেট শক্ত করে। শিশুর ফর্মুলা দুধ, মিসেস মারিয়াম স্পষ্ট করলেন। সে মরিয়া ছিল, সে কাঁদছিল, তার হাত পুড়ে গিয়েছিল। আমি তাকে যা চেয়েছিল তা দিয়েছিলাম এবং তাকে হাসপাতালে যেতে বলেছিলাম, কিন্তু সে বলেছিল যে সে যাবে না, ভয় পাচ্ছিল যে তারা তাকে নিয়ে নেবে। কাকে নিয়ে নেবে? প্রিয়া জিজ্ঞেস করল। ছোট মেয়েটিকে, মিসেস মারিয়াম উত্তর দিলেন। সে বলেছিল যে তাকে শিশুটিকে বাঁচাতে হবে কারণ তার মা স্বর্গে চলে গেছে। রাজবীর চোখ বন্ধ করল, চোখের জলের সাথে লড়াই করছিল। এটি সত্যি ছিল। কৃতিকা জন্ম দিয়েছিল। কৃতিকা এটি জেনে মারা গিয়েছিল যে তার মেয়ে বেঁচে আছে। আপনি কি জানেন সেই লোকটি কে ছিল? গোয়েন্দা রমন নিজের খাতা বের করে জিজ্ঞেস করলেন। সে তার নাম বলেছিল? না, মিসেস মারিয়া মাথা নাড়লেন। তবে আমি তাকে চেহারা দেখে চিনতাম। সে জঙ্গলের পরিত্যক্ত কুড়েঘরে থাকা গৃহহীনদের একজন। তারা তাকে ল্যাংড়া মঙ্গেশ বলে ডাকত। মঙ্গেশ। রাজবীর সেই নামটি নিজের স্মৃতিতে একটি রায়ের মতো খোদাই করে পুনরাবৃত্তি করল। আপনি কি জানেন সে এখন কোথায়? সে ওই রাতের পর নিখোঁজ হয়ে যায়, বৃদ্ধা মহিলা বললেন। তবে সে মাঝে মাঝে কাউন্টির অন্য প্রান্তে একটি পুরনো গুদামে কাজ করত। যদি সে এখনও বেঁচে থাকে তবে হয়তো সেখানে কেউ তাকে মনে রেখেছে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ কথোপকথনকে বাধা দিল। একটি কাগজে মোড়ানো পাথর ঘরের জানালা দিয়ে ভিতরে ঢুকে রাজবীরের পায়ের কাছে এসে পড়ল। নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকল। তারা অস্ত্র বের করছিল। নিচু হও! গোয়েন্দা রমন প্রিয়াকে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে উঠল। রাজবীর নড়ল না। সে নিচু হয়ে পাথরটা উঠাল। সে রাগে কাঁপতে থাকা হাতে কাগজটা খুলল। ওতে কি লেখা আছে? প্রিয়া মেঝে থেকে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। রাজবীর নোটটা জোরে জোরে পড়ল, এমন এক কণ্ঠে যা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল। ছাই নিয়ে খেলো না, নয়তো তোমরাও ওর সাথে পুড়ে যাবে। তারা আমাদের তাড়া করছিল। গোয়েন্দা রমন ভাঙা জানালা দিয়ে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে বলল, বেশ। রাজবীর কাগজটা মুঠোর মধ্যে দলা পাকিয়ে বলল, এর মানে হলো তারা ভয় পেয়েছে। চলো গুদামে যাই, আমরা তাদের আগে মঙ্গেশকে খুঁজে বের করব। নিরাপত্তারক্ষীদের কনভয় দক্ষিণ মুম্বাইয়ের প্রবেশদ্বারে থামল। মুম্বাইয়ের সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকা। এখানকার বিল্ডিংগুলো কাঁচের আকাশচুম্বী ছিল না, বরং ভাঙা জানালা এবং বিবর্ণ মিউরাল সহ ধূসর ইটের ব্লক ছিল। রাজবীর রঙিন জানালা দিয়ে ঘৃণার সাথে বাইরে তাকালো। এই জায়গাটা একটা গোলকধাঁধা। গোয়েন্দা রমন বলল, আমরা কোথা থেকে শুরু করব? গুদামটি 10 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। গোয়েন্দা একটি কাগজের ম্যাপ পরীক্ষা করতে করতে উত্তর দিল, এখন এটি গৃহহীনদের জন্য একটি জরুরি আশ্রয়কেন্দ্র। যদি মঙ্গেশ এখনও বেঁচে থাকে তবে সে ওখানেই থাকবে। ভেতরে যাও, তাকে বের করে আনো এবং চলে এসো। রাজবীর দরজা খুলতে খুলতে নির্দেশ দিল। দাঁড়াও! প্রিয়া তার হাত ধরে বলল, তুমি এরকম পোশাকে ওখানে যেতে পারো না। রাজবীর তার দামি স্যুট এবং বিলাসবহুল ঘড়ির দিকে তাকালো। তাহলে তুমি কি পরামর্শ দিচ্ছ? আমার কি ছদ্মবেশ ধারণ করা উচিত? আমাদের হাতে সময় নেই। আমার পরামর্শ হলো আমাকে কথা বলতে দাও। প্রিয়া গাড়ি থেকে নামতে নামতে বলল, তোমার গা থেকে টাকা এবং পুলিশের গন্ধ আসছে। তুমি যদি জবাব চাইতে ওখানে যাও তবে তারা ঝিনুকের মতো মুখ বন্ধ করে ফেলবে। আমি এই মানুষদের চিনি, আমি তাদের মতোই থেকেছি। রাজবীর ইতস্তত করল, কিন্তু গোয়েন্দা রমন মাথা নাড়ল। মেয়েটি ঠিকই বলছে মিস্টার সিং, আপনার উপস্থিতি কর্তৃত্বের জানান দেয়। এখানে তারা কর্তৃত্বকে ঘৃণা করে। দলটি সরু গলি দিয়ে পায়ে হেঁটে এগোল। বাতাসে পোড়া আবর্জনা এবং স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। একদল লোক দেওয়ালের পাশে বসে পাশা খেলছিল। রাজবীর এবং তার দেহরক্ষীদের দেখে তারা থেমে গেল এবং মাটিতে থুথু ফেলল। পথ হারানো পর্যটক, তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল। ঘাড়ে ট্যাটু করা এক লোক পথ আটকে দাঁড়ালো। এখান দিয়ে যাওয়ার ভাড়া অনেক। রাজবীরের দেহরক্ষীরা তাদের স্যুটের নিচে থাকা অস্ত্রের ওপর হাত রাখল। এক মুহূর্তের মধ্যে উত্তেজনা বেড়ে গেল। রাস্তা থেকে সরে দাঁড়াও, বরফ শীতল কণ্ঠে সতর্ক করল। না হলে কি তোমার বাবাকে ডাকবে? লোকটি একটি ছুরি বের করে উপহাস করল। রাজবীর কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে প্রিয়া এগিয়ে গেল। সে তার বাবাকে আশ্চর্য শক্তিতে পেছনে ঠেলে দিয়ে ট্যাটু করা লোকটির মুখোমুখি হল। ওটা রেখে দাও যোগ্য, সে দৃঢ় কণ্ঠে বলল। লোকটি বিভ্রান্ত হয়ে চোখ পিটপিট করল। তুমি আমার নাম জানো? আমি সেই ঢাবা পরিষ্কার করি যেখানে তুমি প্রতি শুক্রবার মদ খাও। আমি জানি ব্লকে তোমার একটি অসুস্থ মেয়ে আছে, এবং আমি এও জানি যে তুমি যদি এই লোকটির গায়ে হাত দাও তবে পুলিশ আসবে এবং এই বস্তির কিছুই অবশিষ্ট থাকবে না। তুমি কি তোমার মেয়ের জন্য এটাই চাও? যোগ্য ধীরে ধীরে তার ছুরিটি নামালো। প্রিয়াকে চেনা দৃষ্টিতে দেখছিল। পরিষ্কার করার মেয়ে, তুমি এই শকুনগুলোর সাথে কি করছো? আমি মঙ্গেশকে খুঁজছি। প্রিয়া উপমান উপেক্ষা করে বলল, খোড়া,
ওরা বলল যে সে পুরনো গুদামে আছে, আমাকে তার সাথে দেখা করতে হবে, এটা জীবন মরণের প্রশ্নযোগ্য। লোকটি ইতস্তত করল, রাজবীরের পকেট থেকে উকি দেওয়া টাকার দিকে এক নজর তাকালো, কিন্তু তারপর প্রিয়ার মিনতি ভরা চোখের দিকে তাকালো। মঙ্গেশ একটা ভূত, যুগ্য গজর গজর করে উঠল। সে কারো সাথে কথা বলে না, সে পশ্চিম দিকের গুদামের ওয়াচ টাওয়ারে থাকে, কিন্তু সাবধানে থেকো, ওর কাছে একটা বন্দুক আছে এবং সে অতিথি পছন্দ করে না। ধন্যবাদ, প্রিয়া বলল। তারা পাশ দিয়ে যাওয়ার সময় রাজবীর তার মেয়ের দিকে বিস্ময় এবং শ্রদ্ধার মিশ্র দৃষ্টিতে তাকালো। তুমি এটা কিভাবে জানলে? সে নিচু স্বরে জিজ্ঞাসা করল। তুমি কি আর্থিক রিপোর্ট পড়ো? আমি মানুষের কথা শুনি, প্রিয়া না থেমেই উত্তর দিল। চলো। তারা ২০ মিনিট পর পুরনো গুদামে পৌঁছল। এটি ছিল মরচে ধরা ধাতুর একটি বিশাল কাঠামো, যা একটি ভাঙা বেড়া দিয়ে ঘেরা ছিল। দেওয়ালের গর্ত দিয়ে বাতাস শীষ বাজিয়ে বইছিল। গোয়েন্দা রমন, তুমি এবং তোমার লোকেরা চারপাশ সুরক্ষিত করো, রাজবীর নির্দেশ দিল। প্রিয়া আর আমি টাওয়ারে উঠব। এটা বিপজ্জনক স্যার, গোয়েন্দা রমন প্রতিবাদ করল। সে আমার মেয়ে এবং সে আমার সাক্ষী, আর কেউ উঠবে না। তারা গুদামের অন্ধকারে প্রবেশ করল। মেঝে ধ্বংসস্তূপে ভরা ছিল। তারা একটি মাটালিক সিঁড়ি বেয়ে উপরে উঠল, যা প্রতি পদক্ষেপে তাদের পায়ের নিচে ক্যাচ ক্যাচ করছিল। উপরের ল্যান্ডিংয়ে একটি বন্ধ স্টিলের দরজার পেছনে পৌঁছে রাজবীর তাকে তার পেছনে থাকার ইশারা করল। সে তার আঙুল দিয়ে দরজায় টোকা দিল। মঙ্গেশ, রাজবীর চিৎকার করে উঠল। আমি জানি তুমি ওখানে আছো, খোলো। কোনো উত্তর আসলো না, শুধু বাতাসের শব্দ। মঙ্গেশ, রাজবীর জোর দিল। আমি পুলিশ নই, আমি ২৩ বছর আগের দুর্ঘটনা নিয়ে কথা বলতে এসেছি। আমি সেই বাচ্চাটার বিষয়ে কথা বলতে এসেছি যাকে তুমি বাঁচিয়েছিলে। দরজার ওপার থেকে একটি বন্দুক লোড করার স্পষ্ট শব্দ আসলো। চলে যাও। ভেতর থেকে একটি কর্কশ ভাঙা গলা ভেসে আসলো। কথা বলার কিছু নেই, মৃতরা মৃতই থাকে। রাজবীর প্রিয়ার দিকে তাকালো। সে মাথা নাড়ল এবং দরজার কাছে গেল। সবাই মরেনি মঙ্গেশ। প্রিয়া তার কপাল ঠান্ডা মেটালে ঠেকালো। আমি বেঁচে আছি। আমি সেই চামড়ার জ্যাকেট পরা ছোট্ট মেয়েটা। আমি সেই বাচ্চা যাকে তুমি অনাথ আশ্রমে রেখে এসেছিলে। দীর্ঘ এবং ভারী নীরবতা নেমে এলো। তারপর অনিয়মিত টলমলে পায়ের শব্দ, একটা খোড়া মিথ্যা। একটি কণ্ঠস্বর ফিসফিস করে উঠল। এবার আরও কাছে। সে মারা গেছে, আমি তাকে মরতে দেখেছি। আমার কাছে নেকলেসটা আছে। প্রিয়া তার ব্লাউজের কলার থেকে লকেটটি বের করতে করতে বলল, আমার কাছে আমার মায়ের লকেটটা আছে। দরজাটা খোলো, দয়া করে। আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে চাই। ছিটকিনি ধীরে ধীরে সরল। দরজাটা যন্ত্রণাদায়ক ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। আবছা আলোয় সাদা দাড়ি এবং ছেঁড়া পোশাক পরা এক বৃদ্ধ তাদের দিকে একটি পুরনো বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছিল, কিন্তু যখন তার চোখ প্রিয়ার ওপর পড়ল, তার মুখের ওপর, তার মধু বাদামি চোখের ওপর, তখন তার হাত থেকে বন্দুকটি পিছলে গেল এবং বিকট শব্দে মেঝেতে পড়ে গেল। মঙ্গেশ হাঁটু গেড়ে বসে পড়ল। ছোট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে লাগল। হে ভগবান! বৃদ্ধ লোকটি মুখ ঢেকে কাঁদল। হে ভগবান, এটা তুমি? তোমার মুখটা সেই মহিলার মতো যাকে আমি বাঁচাতে পারিনি। রাজবীর বন্দুকটা পা দিয়ে একপাশে সরিয়ে দিল। তারপর প্রিয়াকে অবাক করে দিয়ে সে নিচু হয়ে বৃদ্ধকে উঠে দাঁড়াতে সাহায্য করল। রাজবীরের নড়াচড়ায় কোনো রাগ ছিল না, শুধু এক মুড়িয়া তাগিদ ছিল। কেন? রাজবীর মঙ্গেশের কাঁধ ধরে জিজ্ঞেস করল, তুমি তাকে কেন নিয়ে গেলে? তুমি আমাকে কেন জানাওনি যে সে বেঁচে আছে? মঙ্গেশ আতঙ্কিত চোখে ওপরের দিকে তাকালো, কারণ তারা দেখছিল। বৃদ্ধ লোকটি ফিসফিস করে বলল, কালো গাড়ির লোকগুলো যারা দুর্ঘটনার কারণ ছিল, তারা নিশ্চিত করতে চেয়েছিল যে কেউ যেন ওখান থেকে জীবিত না ফেরে। আমি যদি পুলিশের কাছে যেতাম তবে তারা আমাদের দুজনকেই মেরে ফেলত। রাজবীর মঙ্গেশের নোংরা শার্টের কলার চেপে ধরল। হতাশা থেকে জন্ম নেওয়া শক্তিতে তাকে মাটি থেকে শূন্যে তুলে ধরল। কারা? রাজবীর দাবি করল। তারা কারা ছিল? মঙ্গেশ কাঁপছিল। তার চোখ স্টিলের দরজায় স্থির ছিল, যেন অতীতের ভূত যে কোনো মুহূর্তে প্রবেশ করবে। তাদের কোনো মুখ ছিল না। বৃদ্ধ লোকটি তোতলাতে তোতলাতে বলল, তারা ফেস মাস্ক পরেছিল। তারা আলো ছাড়া, নম্বর প্লেট ছাড়া একটা কালো সেডান চালাচ্ছিল। যখন আমি তাদের দেখি তখন আমি একটা ব্রিজের নিচে লুকিয়েছিলাম। তারা নিয়ন্ত্রণ হারায়নি মিস্টার সিং। তারা আপনাকে ধাক্কা মেরেছিল। তারা আপনাকে খাদে ফেলে দিয়েছিল। প্রিয়া হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল। রাজবীর মঙ্গেশকে ছেড়ে দিল, পিছিয়ে গেল, যেন কোনো শারীরিক আঘাত পেয়েছে। এটা খুন ছিল, রাজবীর ফিসফিস করে বলল। কোনো দুর্ঘটনা নয়। তারা আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল। তারা আপনাকে শেষ করার জন্য গাড়ি থেকে নেমেছিল। মঙ্গেশ দ্রুত বলতে থাকল, সেই শব্দগুলো উগড়ে দিল যা সে 23 বছর ধরে আটকে রেখেছিল। আর আমার মা? প্রিয়া বৃদ্ধ লোকটির কাছে এসে জিজ্ঞেস করল, কিভাবে? আমি ওখান থেকে কিভাবে বের হলাম? মঙ্গেশ তাকে এক যন্ত্রণাদায়ক কোমলতার সাথে দেখল। সে সংঘর্ষে মারা যায়নি। তোমার মা একটা সিংহী ছিল। ভাঙা পা নিয়ে, পোড়া শরীর নিয়ে সে পেট্রোল ট্যাঙ্ক ফাটার আগেই হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিল। বৃদ্ধ লোকটি গুদামের দেওয়াল ভেদ করে এক কাল্পনিক জঙ্গলের দিকে ইশারা করলেন। আমি তাকে রাস্তা থেকে আধ কিলোমিটার দূরে এক পুরনো শিকারীর কুড়েঘরে খুঁজে পাই। সে চিৎকার করছিল, কিন্তু ব্যথায় নয়, সে সন্তান জন্ম দিচ্ছিল। রাজবীর তার চোখ বন্ধ করল।
তার মুষ্টি ততক্ষণ শক্ত করে ধরে রাখল যতক্ষণ না তার আঙুলগুলো সাদা হয়ে গেল। হে ভগবান, কৃত্তিকা। তার কাছে কিছু ছিল না। মঙ্গেশ তার নোংরা দাড়ি ভিজিয়ে কান্না করতে করতে বলল, শুধু একটা জঙ্গলের ছুরি আর কিছু পুরনো কম্বল। সে আমাকে তার সাহায্য করতে বাধ্য করল। সে বলল, যদি আমি সন্তানকে বাঁচাতে পারি তবে আমার মরতে কোনো আপত্তি নেই। এবং সে সেটাই করেছিল। সে তোমাকে নোংরা এবং রক্তের মাঝে পৃথিবীতে এনেছিল যখন বাইরে ঝড় বইছিল। প্রিয়া তার গলার লকেটটি ছুঁল, ইতিহাসের ভার অনুভব করছিল। সে আমাকে এই নেকলেসটা দিয়েছিল। সে বলেছিল সে তোমাকে এটা দিয়েছে। মঙ্গেশ শুধরে দিল। যাওয়ার ঠিক আগে সে আমার কাছ থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল। সে বলেছিল যে তারা যদি জানতে পারে সে বেঁচে আছে তবে তারা ফিরে আসবে। তাকে এমন জায়গায় লুকিয়ে রাখো যেখানে টাকা তাকে খুঁজে পাবে না। মঙ্গেশ রাজবীরকে দেখল। এই জন্যই আমি পুলিশের কাছে যাইনি। সরকারের লোকেরা তাদের পকেটেই ছিল। মিস্টার সিং, আমি ভেবেছিলাম আপনি মারা গেছেন এবং আমি ভেবেছিলাম আমি যদি বাচ্চাটিকে সিস্টেমের হাতে তুলে দিই তবে কালো গাড়ির লোকগুলো তাকে খুঁজে বের করবে। অনাথাশ্রম একমাত্র নিরাপদ জায়গা ছিল, একটা বেনামি জায়গা। তুমি আমার মেয়েকে চুরি করেছিলে, রাজবীর বরফ শীতল কণ্ঠে বলল। যদিও তার চোখে রাগ এবং কৃতজ্ঞতার মিশ্রণ ছিল, কিন্তু তুমি তার জীবন বাঁচিয়েছ। হঠাৎ গোয়েন্দা রমনের রেডিও, যা নিঃশব্দে তাদের পিছনে উঠে এসেছিল, তীক্ষ্ণ স্ট্যাটিক শব্দের সাথে সচল হয়ে উঠল। বস, আমাদের এখানে অতিথি এসেছে। প্রধান রাস্তা থেকে 3টি এসইউভি আসছে। তারা তাদের আলো নিভিয়ে দিয়েছে। রাজবীর সাথে সাথে প্রতিক্রিয়া জানালো। অতীতের ব্যথা বর্তমানের বিপদে রূপান্তরিত হলো। এটা কি পুলিশ? সে জিজ্ঞেস করল। নেতিবাচক, রেডিও উত্তর দিল। তারা লম্বা বন্দুক বহন করছে। তারা বের হওয়ার পথ আটকে দিচ্ছে। তারা আমাদের খুঁজে পেয়েছে। মঙ্গেশ টাওয়ারের অন্ধকারে পিছিয়ে যেতে যেতে আর্তনাদ করে উঠল। আমি আপনাদের বলেছিলাম আসবেন না। আমি বলেছিলাম তারা ফিরে আসবে। গোয়েন্দা রামান, আমার মেয়েকে এখান থেকে বের করো। রাজবীর তার পিঠের পেছনে স্যুটের নিচে লুকোনো একটি পিস্তল বের করে নির্দেশ দিল। তাকে পেছন দিক দিয়ে নিয়ে যাও। আমি বাবাকে ছাড়া যাব না। প্রিয়া তার বাবার হাত ধরে চিৎকার করে উঠল। আমি তোমাকে এইমাত্র খুঁজে পেয়েছি। ঠিক, রাজবীর তাকে তীব্রভাবে দেখল। আর আমি তোমাকে আর হারাবো না। মেঝেতে শুয়ে পড়ো। গোয়েন্দা রামান প্রিয়া এবং মঙ্গেশকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে উঠল। 1 সেকেন্ড পরেই টাওয়ারের জানালার কাঁচ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। স্নাইপারের গুলির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হল। তারপরে একটি গুলির শীষ, যা রাজবীরের মাথা থেকে কয়েক সেন্টিমিটার দূরে ধাতব দেয়ালে দিধল। তারা গুলি করছে। গোয়েন্দা রামান সিঁড়ির দিকে হামাগুড়ি দিতে দিতে চিৎকার করল। আমাদের বেসমেন্টে নামতে হবে। মঙ্গেশ, পথ দেখাও। কার্গো লিফট, বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে বলল। একটা পুরনো কার্গো লিফট আছে যা একটা সুড়ঙ্গে নেমে গেছে। চলো, যাও। রাজবীর তাদের পিছুহাটাকে কভার করার জন্য ভাঙা জানালার দিকে দুবার গুলি চালাতে চালাতে নির্দেশ দিল। দলটি একটি মোর্চে ধরা কার্গো লিফট প্ল্যাটফর্মের দিকে ছুটল। গুলিগুলো গুদামের ধাতব অংশে মারাত্মক শিলাবৃষ্টির মতো আছড়ে পড়ছিল। নিচে দরজা ভাঙার এবং বিদেশি ভাষায় আদেশ চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। তারা কারা? প্রিয়া মঙ্গেশের হাত ধরে জিজ্ঞেস করল। প্ল্যাটফর্মটি ধাতব আর্তনাদ করে নিচে নামার সাথে সাথে রাজবীর এক নিখুঁত এবং ঠান্ডা মাথায় তার বন্দুকটি পুনরায় লোড করল। সেই একই লোক যারা তোমার মাকে মেরেছিল, সে এমন এক দৃষ্টিতে বলল যা ভয়ঙ্কর সহিংসতার প্রতিশ্রুতি দিচ্ছিল। এবং এবার আমি শিকার হব না। কার্গো লিফটটি এক ঝাঁকুনিতে সিমেন্টের মেঝেতে আছড়ে পড়ল, যা প্রিয়ার দাঁত কপাটি খাইয়ে দিল। ধুলো এক শ্বাসরুদ্ধকর মেঘের মতো উড়ে উঠল। চলো, রাজবীর প্রিয়ার হাত ধরে তাকে সুড়ঙ্গের অন্ধকারে টেনে নিয়ে চিৎকার করে বলল। গোয়েন্দা রামান, আমাদের কভার করো। গোয়েন্দা রামান পেছনে রয়ে গেল। লিফট শাফটের দিকে গুলি ছুটছিল যখন আক্রমণকারীদের টর্চের আলো কেবেলগুলোর মধ্যে দিয়ে নিচে নামতে শুরু করল। যাও, গোয়েন্দা রামান গর্জন করে উঠল। আমি তাদের এখানেই আটকে রাখব। আমি তোমাকে ছেড়ে যাব না, রাজবীর প্রতিবাদ করল। আপনাকে আপনার মেয়েকে বের করতে হবে। গোয়েন্দা রামান তার বন্দুক পুনরায় লোড করতে করতে উত্তর দিল। পালান। রাজবীর আস্তে করে গালি দিল, কিন্তু সে জানত যে গোয়েন্দা ঠিক বলছিল। সে মঙ্গেশকে সামনের দিকে ঠেলে দিল। আমাদের নিয়ে চলো। বৃদ্ধ মানুষ, এই সুড়ঙ্গ কোথায় গিয়েছে? নদীতে, মঙ্গেশ হাঁপিয়ে হাঁপিয়ে বলল, যতটা সম্ভব দ্রুত খোঁড়াতে খোঁড়াতে। এখান থেকে আধা কিলোমিটার দূরে একটা পুরনো নালা আছে। দলটি সরু এবং স্যাঁতস্যাঁতে বারান্দা দিয়ে ছুটল। জল তাদের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেল, ঠান্ডা এবং দুর্গন্ধযুক্ত। প্রিয়া অন্ধকারে হোঁচট খেল, শুধু তার বাবার ফোনের আলো দ্বারা পরিচালিত। তাদের পেছনে গোয়েন্দা রামানের গুলির শব্দ দূরের বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। তারপরে একটি চাপা বিস্ফোরণ হলো যা দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিল। ওটা কি ছিল? প্রিয়া থামতে থামতে জিজ্ঞেস করল। গোয়েন্দা রামান প্রবেশপথটা উড়িয়ে দিয়েছে, রাজবীর না ঘুরেই বলল, যদিও তার কণ্ঠস্বর টান ছিল। সে সময় কেনার জন্য সুড়ঙ্গটা ধ্বংস করে দিয়েছে। দৌড়াতে থাকো।
তারা দৌড়াতে থাকলো যতক্ষণ না তাদের ফুসফুস জ্বলতে শুরু করলো। সুড়ঙ্গটিকে অন্তহীন মনে হচ্ছিল, কিচিরমিচির ইঁদুর আর ফোঁটা ফোঁটা জল পড়া মরচে ধরা পাইপে ভরা। অবশেষে তারা শেষে একটি ধূসর আলো দেখতে পেল, লতাপাতায় ঢাকা একটি ধাতব জালি। রাজবীর তার পিস্তলের বাট দিয়ে জালিটিতে আঘাত করতে লাগলো যতক্ষণ না সেটি খুলে যায়। তারা খোলা বাতাসে বেরিয়ে এলো, একটি ভেজা ঘাসের ঢাল দিয়ে গড়িয়ে নদীর তীরে গিয়ে পড়ল। রাতটি ছিল চাঁদহীন অন্ধকার। ওইখানে মঙ্গেশ একটি অর্ধ পচা কাঠের গুদামের দিকে ইশারা করে কষ্টে শ্বাস নিতে নিতে বলল, আমার ওখানে একটা পুরনো পিকআপ ট্রাক লুকিয়ে আছে। তারা গাড়িটির দিকে ছুটল। এটি একটি ৩০ বছর পুরনো মরচে ধরা পিকআপ ট্রাক ছিল, কিন্তু মঙ্গেশ চাবি ঘোরাতেই ইঞ্জিন এক বিকট গর্জনে চালু হয়ে গেল। ওঠো, বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল। রাজবীর প্রিয়াকে যাত্রীর আসনে ধাক্কা দিয়ে পেছনের ডালায় লাফ দিল। ঠিক সেই সময় দুটি টালো এসইউভি পাহাড়ের ওপরে দেখা গেল, ঝোপঝাড় ভেঙে এগিয়ে আসছে। চলো, রাজবীর কেবিনের ছাদে আঘাত করে চিৎকার করল। মঙ্গেশ অ্যাক্সিলেটরে পা রাখল। পিকআপটি কাদায় পিছলে গিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে দ্রুত ছুটে চলল। গুলিগুলো টেলগেটে আছড়ে পড়ল, স্ফুলিঙ্গ ছড়াচ্ছিল। জঙ্গলের মধ্য দিয়ে এক পাগল তারা শুরু হলো। কালো গাড়িগুলো দ্রুত ছিল, বেশি আধুনিক ছিল, এবং তাদের এলইডি লাইট মঙ্গেশকে আয়নার মাধ্যমে ধাঁধিয়ে দিচ্ছিল। তারা আমাদের ধরে ফেলবে, প্রিয়া পেছনে তাকিয়ে চিৎকার করে উঠল। রাজবীর ঠান্ডা মাথায় নিখুঁত নিশানায় পেছনের তাড়া করা গাড়ির টায়ারে গুলি চালালো। কালো গাড়িগুলোর মধ্যে একটি নিয়ন্ত্রণ হারালো, একটি পাইন গাছের সাথে ধাক্কা খেয়ে আগুনের গোলায় পরিণত হলো। কিন্তু অন্য গাড়িটি তখনও সেখানেই ছিল, বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসছিল। মঙ্গেশ, বাম দিকে ঘোরাও, রাজবীর নির্দেশ দিল। পুরনো ব্রিজের দিকে। ব্রিজটা ভাঙ্গা, মঙ্গেশ চিৎকার করল। বাস করো। মঙ্গেশ স্টিয়ারিং হুইলটা জোরে ঘোরালো। পিকআপটি 2 চাকায় হেলে গিয়ে একটি নুড়ি পাথরের রাস্তায় প্রবেশ করল। পুরনো ব্রিজটি তাদের সামনে দেখা গেল, একটি কাঠের কাঠামো যা একটি গভীর খাদ পার করত। মাঝখানে তক্তাগুলো নিখুঁত ছিল। শক্ত করে ধরো, মঙ্গেশ চোখ বন্ধ করে চিৎকার করল। পিকআপটি দ্রুত এগিয়ে গেল। প্রিয়া চিৎকার করে উঠল। গাড়িটি ব্রিজের ফাঁকটি পার হয়ে গেল। অন্য পাশে এক প্রচণ্ড ধাক্কার সাথে আছড়ে পড়ল, যা সাসপেনশনের ক্ষতি করল, কিন্তু তারা পার হয়ে গেল। তারা করা গাড়িটি ব্রেক করার জন্য খুব ভারী এবং দ্রুত ছিল। অনুসরণ করার চেষ্টা করল, কিন্তু ব্রিজের পচা তক্তাগুলো তার ওজনের নিচে ধসে পড়ল। এসইউভিটি শূন্যে পড়ে গেল, খাদের অন্ধকারে হারিয়ে গেল। কয়েক সেকেন্ড পরে নদীর পাথরের সাথে আছড়ে পড়ার শব্দ এলো। মঙ্গেশ 1 কিলোমিটার এগিয়ে ধোঁয়া বেরোনো পিকআপটিতে ব্রেক কষল। রাতের নিস্তব্ধতা আবার তাদের ওপর নেমে এলো। শুধু মৃতপ্রায় ইঞ্জিনের শব্দে তা ভেঙে যাচ্ছিল। রাজবীর পেছনের ডালা থেকে নামল, কাদা আর বারুদে নোংরা কিন্তু নিরাপদ। সে যাত্রীর দরজাটা খুলল এবং প্রিয়াকে বের করে আনল। তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো? সে জিজ্ঞেস করল। তার কোনো আঘাত আছে কিনা তা পরীক্ষা করছিল। হ্যাঁ, প্রিয়া অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে কাঁপতে বলল। বাবা, ওরা কারা ছিল? তারা আমাদের এত ঘৃণা কেন করে? রাজবীর এক বিষণ্ণ অভিব্যক্তি নিয়ে ভাঙা ব্রিজের দিকে তাকালো। তারা আমাদের ঘৃণা করে না প্রিয়া, তারা শুধু আদেশ পালন করছে। তারা পেশাদার ভাড়াটে সৈনিক। ভাড়াটে সৈনিকদের ভাড়া করার মতো টাকা কার কাছে আছে? মঙ্গেশ পিকআপ থেকে নেমে এবং পায়ে ভর দিয়ে নাড়িয়ে জিজ্ঞেস করল। রাজবীর তার ফোনটা বের করল। এটা ভেঙে গিয়েছিল। সে রাগে এটা মাটিতে ছুঁড়ে ফেলল। আমার সার্কেলে এমন কেউ আছে, রাজবীর বলল। এমন কেউ যে জানতো আমরা গুদামে ছিলাম। মাত্র 3 জন লোক জানতো আমরা কোথায় যাচ্ছি, গোয়েন্দা রমন, তুমি এবং আমার আইনজীবী প্রতাপ। গোয়েন্দা রমন? প্রিয়া জিজ্ঞেস করল। সে তো আমাদের জন্য নিজেকে উৎসর্গ করল, তাহলে প্রতাপ বাকি থাকে? রাজবীর ঠান্ডার আগে চকচকে চোখে বলল। বা আরও ওপরের কেউ, এমন কেউ যার 20 বছর আগে তোমার মায়ের মৃত্যুতে লাভ হয়েছিল। এখন আমরা কি করব? প্রিয়া জিজ্ঞেস করল। আমরা তোমার পেন্টহাউসে ফিরে যেতে পারি না, তারা জেনে যাবে আমরা ওখানে আছি। না, রাজবীর বলল, আমরা আনুষ্ঠানিকভাবে মৃত, অন্তত আজকের রাতের জন্য। মঙ্গেশ, তুমি কি কোনো নিরাপদ জায়গা চেনো? ক্যামেরা ছাড়া, প্রযুক্তি ছাড়া কোনো জায়গা? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা নাড়ল। আমি উত্তরে 20 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত খামার বাড়ির কথা জানি। কেউ ওখানে যায় না। এটা আমার এক পুরনো বন্ধুর ছিল যে অনেক বছর আগে মারা গেছে। আমাদের ওখানে নিয়ে চলো, রাজবীর বলল। কাল আমরা একটা যুদ্ধ শুরু করব, কিন্তু আজ রাতে আমার মেয়ের ঘুমানো দরকার। তারা আবার ভাঙা পিকআপে উঠল। গাছের আড়ালে তারা দূরে চলে যাওয়ার সময় প্রিয়া তার বাবার কাঁধে মাথা রাখল। জীবনে প্রথমবারের মতো সে নিজেকে প্রাণঘাতী বিপদে অনুভব করেছিল, কিন্তু প্রথমবারই সে সত্যিই নিজেকে নিরাপদ বোধ করছিল। পরিত্যক্ত খামার বাড়িটি ঠান্ডা এবং শান্ত ছিল। রাজবীর একটা লাথি মেরে প্রধান দরজার তালা ভেঙে ফেলল এবং তারা ভেতরে ঢুকল। কোনো বিদ্যুৎ ছিল না, কিন্তু ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। আগুন জ্বালাবে না, রাজবীর সতর্ক করল। যদি তাদের কাছে আমাদের খোঁজার জন্য স্যাটেলাইট থাকে, তাহলে তাপের সংকেত আমাদের ধরিয়ে দেবে। প্রিয়া একটা ধুলি ধরা চেয়ারে বসে নিজেকে জড়িয়ে ধরেছিল। বাবা, তুমি বলেছিলে প্রতাপ জানতো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে তোমার আইনজীবী। সে তোমাকে মারতে কেন চাইবে? কারণ প্রতাপ তোমার মায়ের ট্রাস্ট ফান্ড পরিচালনা করে, রাজবীর বলল, তার বন্দুক পরীক্ষা করতে করতে।
যদি কৃত্তিকা এবং তার উত্তরাধিকারী মারা যায় তাহলে শহরের পুরো নিয়ন্ত্রণ পরিচালনা পর্ষদের হাতে চলে যায়। প্রতাপ 23 বছর ধরে আমার শহরগুলো নিয়ে খেলেছে, কারণ সে ভেবেছিল কোনো উত্তরাধিকারী নেই, আর এখন আমি এসে গেছি। প্রিয়া বুঝল, আর খেলা শেষ হয়ে গেছে। হঠাৎ মঙ্গেশ, যে জানালায় পাহারা দিচ্ছিল, দ্রুত নড়ে উঠল। মিস্টার সিং, এখানে আসুন, এটা দেখুন। রাজবীর কাছে এলো। দূরে যে কাঁচা রাস্তা দিয়ে তারা এসেছিল সেদিক দিয়ে ধীরে ধীরে গাড়ির আলো এগিয়ে আসছিল। তারা আমাদের তাড়া করছে, মঙ্গেশ কাঁপা গলায় বলল। কিন্তু কিভাবে? আমরা তো ফোন ফেলে দিয়েছিলাম। রাজবীর প্রিয়ার দিকে তাকালো, তারপর মঙ্গেশের দিকে। সে বৃদ্ধ লোকটির কাছে গেল এবং তার পরা চামড়ার জ্যাকেটটি ছিনিয়ে নিল। আরে, মঙ্গেশ প্রতিবাদ করল। রাজবীর জ্যাকেটটা হাতড়ালো, নিজের পকেট থেকে একটা ছুরি বের করল এবং কলারের কাপড়টা ছিঁড়ে ফেলল। একটা ছোট কালো ধাতব ডিস্ক মেঝেতে পড়ে গেল। ট্র্যাকার, রাজবীর বলল। সেটা তার বুট দিয়ে পিষে ফেলল যতক্ষণ না সেটা ধ্বংস হয়। তারা এটা বহু বছর আগে গুদামে লাগিয়েছিল। মঙ্গেশ, তারা তোমাকে এত বছর ধরে নজর রাখছিল। কেউ খোঁজ নিতে আসার অপেক্ষায় ছিল। আমরা আটকা পড়েছি, প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল। 3টি কালো গাড়ি বাড়িটিকে ঘিরে ফেলেছিল। রাজবীর প্রিয়াকে তার বন্দুকটি দিল। তুমি এটা ব্যবহার করতে পারবে? না, সে কাঁপা হাতে বলল। এটা তাক করো, আর যদি কেউ ওই দরজা দিয়ে আসে তবে ট্রিগার টানো। রাজবীর বলল। মঙ্গেশ, পেছনের দরজা বন্ধ করো, আমি বাইরে যাচ্ছি। তারা তোমাকে মেরে ফেলবে, প্রিয়া চিৎকার করল। না, রাজবীর এক ঠান্ডা হাসি হেসে বলল। তারা চায় আমি বাইরে আসি। প্রতাপ নিশ্চিত করতে চায় যে আমি মারা গেছি, এবং আমি তাকে তার জীবনের সেরা চমকটা দেব। রাজবীর হাত ওপরে তুলে সামনের দরজা দিয়ে বাইরে বেরোলো। গাড়ির আলোগুলো তার ওপর পড়ল। প্রতাপ, রাজবীর অন্ধকারে চিৎকার করল। আমি জানি তুমি ওখানে আছো, চলো এটা শেষ করি। মাঝখানের গাড়ি থেকে একটা অবয়ব নামল। প্রতাপ একটা সাইলেন্সার লাগানো বন্দুক হাতে নিয়ে খামারের মাঝখানে দাঁড়ালো। খুব ভালো, এটা ব্যক্তিগত নয় রাজবীর, কিন্তু ব্যবসা হলো ব্যবসা, আর তোমার মেয়ে 10,500 কোটি টাকার একটা বোঝা। সে ব্যবসা সম্পর্কে কিছুই জানে না। রাজবীর ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তাকে যেতে দাও, শুধু আমাকে মেরে ফেলো। প্রতাপ হাসল। ওহ রাজবীর, তুমি সবসময় আবেগপ্রবণ, ওদের সবাইকে মেরে ফেলো। প্রতাপ নির্দেশ শেষ করার আগেই বাতাসে ইঞ্জিনের গর্জন শোনা গেল। একটা কালো হেলিকপ্টার গাছের আড়াল থেকে বেরিয়ে এলো, নিচ বিয়ে উড়ছিল। একটা চক ধাঁধানো আলো ভাড়াটে সৈনিকদের আলোকিত করল। পুলিশ হেলিকপ্টারের লাউডস্পিকার থেকে এক গর্জনশীল কণ্ঠস্বর ভেসে এলো, তোমাদের অস্ত্র ফেলে দাও। প্রতাপ বিভ্রান্ত হয়ে আকাশের দিকে তাকালো। এসব কি আজে বাজে কথা? গাছের সারি থেকে ডজনখানেক ট্যাকটিক্যাল এজেন্ট ছুটে এলো, ভাড়াটে সৈনিকদের ঘিরে ফেলল। তাদের সামনে বাঁধা হাত আর পোড়া পোশাক নিয়ে গোয়েন্দা রমন দাঁড়িয়েছিল। আমি আপনাকে বলেছিলাম আমি আপনাকে ছেড়ে যাব না বস। গোয়েন্দা রমন প্রতাপের দিকে তার বন্দুক তাক করে চিৎকার করল। প্রতাপ তার বন্দুক তোলার চেষ্টা করল, কিন্তু রাজবীর দ্রুত ছিল। সে প্রতাপের ওপর ঝাঁপিয়ে পড়ল, চোয়ালে এক প্রচণ্ড ঘুষি মেরে তাকে ফেলে দিল। পরের দিন সকালে প্রতাপ টাওয়ারের মিটিং রুম কানায় কানায় ভর্তি ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিল। নার্ভাস হয়ে ফিসফিস করছিল। প্রতাপ ফাটা ঠোঁট আর হাতকড়া পরা পুলিশের নজরদারিতে একটা চেয়ারে বসেছিল, কিন্তু মিটিং বাতিল হয়নি। বোর্ডের চেয়ারম্যান বনশাল নামের এক ব্যক্তি তার হাতুড়ি দিয়ে টেবিলে আঘাত করল। দয়া করে শান্ত হন। গত রাতের ঘটনা এবং শ্রী প্রতাপের গ্রেপ্তারের কারণে আমাদের কোম্পানিকে পুনর্গঠন করার জন্য অবিলম্বে ভোট দিতে হবে। আমি রাজবীর সিংকে মানসিকভাবে অক্ষম ঘোষণা করার এবং পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব করছি। আমি সেই প্রস্তাব সমর্থন করছি, অন্য এক দুর্নীতিগ্রস্ত শেয়ার হোল্ডার বলল। 1 মিনিট দাঁড়ান। মিটিং রুমের দ্বৈত দরজা সজোরে খুলে গেল। রাজবীর সিং ভেতরে ঢুকল, পরিষ্কার করে দাড়ি কামানো এবং একটি নতুন স্যুট যা শক্তির জানান দিচ্ছিল। কিন্তু সে একা আসেনি, তার পাশে প্রিয়া হাঁটছিল। সে আর পরিষ্কার কর্মীর ইউনিফর্ম বা ধারের কাপড় পরেছিল না। সে একটি সাদা স্যুট পরেছিল, মাথা উঁচু করে, এবং তার মায়ের লকেট তার গলায় চকচক করছিল। তুমি তোমার নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় দেরি করে এসেছো, বনশাল রাজবীরকে উপহাস করল, যদিও তার মুখ ফ্যাকাশে ছিল। তোমার এখানে কোনো অধিকার নেই। প্রতাপের কাছে তোমার ক্ষমতা। প্রতাপ খুনের চেষ্টার জন্য জেলে যাবে এবং আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমি ভোট দিতে আসিনি, আমি এই কোম্পানির বেশিরভাগ মালিকের পরিচয় দিতে এসেছি। রাজবীর প্রিয়ার দিকে ইশারা করল। ভদ্রমহিলারা, আমি আপনাদের জ্যোতি প্রতাপের সাথে পরিচয় করাচ্ছি, আমার মেয়ে এবং কৃত্তিকা প্রতাপের সর্বজনীন উত্তরাধিকারী। পুরো ঘরে বিস্ময়ের ফিসফিস শোনা গেল। এটা মিথ্যা, বনশাল চিৎকার করল। কৃত্তিকা নিঃসন্তান অবস্থায় মারা গেছে। মেয়েটি একজন প্রতারক, সে একটি রেস্টুরেন্টের পরিষ্কার কর্মী। প্রিয়া এখন জ্যোতি এগিয়ে গেল, তার কণ্ঠস্বর চাপ ছিল না। আমি কৃত্তিকার মেয়ে। সে বনশলের চোখের দিকে তাকিয়ে বলল, এবং আমার কাছে ডিএনএ প্রমাণ আছে। সেই লোকটির সাক্ষ্য আছে যে আমাকে বাঁচিয়েছিল, এবং সেই নেকলেসটি আছে যা আমার মা পরেছিল যখন আপনি তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গেশ, রাজবীর ডাকল।
বৃদ্ধ লোকটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন পোশাকে গোয়েন্দা রমনের সাথে ঘরে ঢুকল। আমি সেই রাতে শ্রী বনশলকে ওই লোকগুলোকে টাকা দিতে দেখেছিলাম। মঙ্গেশ চেয়ারম্যানের দিকে ইশারা করে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলল। আমি তাকে দুর্ঘটনার 2 ঘন্টা আগে একটি ভেতরের রাস্তার ধাবার পার্কিংয়ে দেখেছিলাম। এটা একটা চালাকি ছিল, কিন্তু এটা কাজ করল। বনশল ঘাবড়ে গেল। আমি ওখানে ছিলাম না। বনশল চিৎকার করল। প্রতাপ সবকিছু আয়োজন করেছিল। সে বলেছিল যে সে ব্রেকগুলো সামলে নেবে। ঘরটা সম্পূর্ণ শান্ত হয়ে গেল। বনশল নিজের মুখ ঢেকে ফেলল, এটা বুঝতে পেরে যে সে এইমাত্র স্বীকারোক্তি দিয়ে ফেলেছে। গোয়েন্দা রমন হাসল এবং তার ফোনটা তুলল, যা রেকর্ড করছিল। নিশ্চিত করার জন্য ধন্যবাদ শ্রী বনশল, আপনাকে হত্যার ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হলো। পুলিশ ঘরে প্রবেশ করল। বনশল জানালার দিকে পালানোর চেষ্টা করল, কিন্তু রাজবীর তার পথ আটকে দাঁড়ালো। সব শেষ হয়ে গেছে, রাজবীর বলল। আমার পরিবার ফিরে এসেছে এবং তুমি বাইরে আছো। বনশল এবং প্রতাপ গ্রেফতার হওয়ার সাথে সাথে কোম্পানিতে বিশৃঙ্খলা দ্রুত শান্ত হল। প্রতাপ পরিবারের হারিয়ে যাওয়া মেয়ের প্রত্যাবর্তনের খবর সব জাতীয় সংবাদে আধিপত্য বিস্তার করল। চেয়ারম্যানের অফিসে রাজবীর 2 গ্লাস জল ঢালল। জ্যোতি বড় জানালার সামনে দাঁড়িয়েছিল। সেই শহরের দিকে তাকিয়েছিল, যা এখন তার পায়ের নিচে। তুমি ঠিক আছো? রাজবীর গ্লাসটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল। এটা খুব তীব্র। সে জলটা নিয়ে স্বীকার করল। 3 দিন আগে আমি মেঝে মুছছিলাম আর ভাড়া দেওয়ার জন্য চিন্তায় ছিলাম। এখন আমার কাছে এই শহরের অর্ধেক অংশ আছে। টাকা তোমাকে বদলায় না, রাজবীর বলল। এটা শুধু পাড়িয়ে দেয় যে তুমি আসলে কে। আর তুমি সাহসী জ্যোতি, আমার চেয়েও সাহসী। আমি কাজ আর ব্যথার পেছনে লুকিয়েছিলাম। তুমি একা পৃথিবীর মুখোমুখি হয়েছ। কেউ দরজায় টোকা দিল। সেটা মঙ্গেশ ছিল। তাকে তার নতুন পোশাকে অস্বস্তিকর দেখাচ্ছিল। নিজের হাতে একটা টুপি নিয়ে খেলছিল। মিস্টার সিং, মিস জ্যোতি, আমি বিদায় নিতে এসেছি। বিদায়? জ্যোতি তার গ্লাসটা নামিয়ে রেখে তার কাছে গেল। আপনি কোথায় যাচ্ছেন? শহর আমার জন্য নয়, বৃদ্ধ লোকটি বলল। মিস্টার সিং আমাকে গ্রামে একটা বাগান আর একটা কুকুর সহ একটা বাড়ি দিয়েছেন। এটা আমি যতটা যোগ্য তার চেয়ে অনেক বেশি। আপনি পুরো পৃথিবীর যোগ্য মঙ্গেশ। জ্যোতি তাকে জড়িয়ে ধরে বলল। আপনি আমার জীবন 2 বার বাঁচিয়েছেন, একবার জন্মের সময় আর একবার গত রাতে। আমি শুধু আমার কথা রেখেছিলাম।